দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 MHz কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। আপনারা শুনছেন রেডিও জেইউ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজে। এসো ভালো থাকি এই অনুষ্ঠানের আমরা প্রফেসর অরিজিৎ মুখোপাধ্যায়ের একটা সাক্ষাৎকার সম্প্রচার করেছিলাম। তার প্রথম পর্ব আপনারা শুনেছেন। আজকে সেই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব। আমরা মনে করিয়ে দিই যে প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম জিনবাহিত রোগ, একজন জেনেটিসিস্টের কী কাজ, জেনেটিক কাউন্সেলিং কি, এবং অধ্যাপক অরিজিৎ মুখোপাধ্যায় ওর গ্লকোমা নিয়ে যে কাজ সেই সম্পর্কে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যাবার আগে আরও একবার আপনাদের মনে করিয়ে দিই যে আমাদের অতিথি অধ্যাপক অরিজিৎ মুখোপাধ্যায়, প্রফেসর ইন প্রিসিশন হেলথ, ইউনিভার্সিটি অফ স্যালফোর্ড, ম্যানচেস্টার, UK, এবং অ্যাডজাঙ্ক্ট প্রফেসর, CSIR ইনস্টিটিউট অফ জেনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি, দিল্লি, এবং অ্যাডজাঙ্ক্ট প্রফেসর, মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন, মণিপাল। দ্বিতীয় পর্বে আমরা গ্লকোমা এবং জিনবাহিত রোগ সে সম্পর্কে আলোচনা তো করবই, কিন্তু জোর দেব যে তার সামাজিক এবং মানবিক দিকগুলি, তার উপর ল্যাবরেটরির বাইরে যে কাজ ওরা করছেন এবং ওরা যে কাজটা করছেন তার প্রচার এবং প্রসারের জন্য কি করছেন, সেগুলো নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করব আজকের এই দ্বিতীয় পর্বে। অধ্যাপক মুখোপাধ্যায়, আপনাকে স্বাগত। আমরা দেখলাম যে আপনি একটা ফিল্ম তৈরি করেছেন। সেই ফিল্ম তৈরি করেছেন এবং আমি নিজে সেটা দেখেছি, এবং সেখানে দেখলাম যে যারা পেশেন্ট, তাদের জীবনের গল্প উঠে আসছে, তাদের যে ধরনের সংকট তৈরি হয়েছে, তাদের পারিবারিক, সামাজিক, সেগুলো আপনি শোনাচ্ছেন সেই ফিল্মের মাধ্যমে। আমাদের যদি এই অভিজ্ঞতাটা বলেন, এইটা দিয়ে যদি শুরু করেন, কেন আপনার মনে হলো যে ল্যাবরেটরি বেসড রিসার্চ একটা দিক, কিন্তু এটাকে বৃহত্তর এই সামাজিক সচেতনতার জায়গাটা নিয়ে যাওয়া দরকার, এবং ফিল্মটা আপনি তৈরি করলেন ইত্যাদি, সেইটা নিয়ে যদি একটু বলেন। এটা খুবই জরুরি বিষয়, এটা সম্বন্ধে আলোচনা করার। এটা অনেকগুলো কারণ আছে, এক এক করে বলছি। একটা কারণ হচ্ছে, আমি এখন যে বিশ্ববিদ্যালয়ে আছি, এটা এখন পৃথিবীর সব জায়গাতেই জরুরি, কিন্তু আমি যে একাডেমিক সিস্টেমে আছি ইউকেতে, সেখানে আমাদের রিসার্চের সাকসেস অ্যাসেসমেন্ট হয় ল্যাবরেটরির বাইরে এটা কি করতে পেরেছে মানুষের জন্য। আমরা যেহেতু মানুষের রোগ নিয়ে কাজ করি, তো আমাদের ক্ষেত্রে যে অ্যাকচুয়ালি কি কারোর জীবনে পরিবর্তন আনতে পেরেছে বা কোনো পলিসি চেঞ্জ করতে পেরেছে, পৃথিবী যেখানে হোক, ইউকেতে হতে পারে, আমি যেমন ইন্ডিয়ায় কাজ করছি, ইন্ডিয়া হতে পারে, সেটা একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হচ্ছে যেটা একটু ইমোশনাল উদ্দেশ্য, একটু পেছনে চলে যেতে হবে। নর্মালি আমরা যারা ল্যাবরেটরি সায়েন্টিস্ট, আমরা যখন ট্রেন্ড হই, PhD করি বা তার পরবর্তী কাজ করি, রিসার্চে যখন ট্রেনিং নিই, এটা খুব জরুরি যে আমরা যখন ডেটাটা ইন্টারপ্রেট করব, সেখানে যেন সাবজেক্টিভ বায়াস না আসে, সেটা খুব জরুরি। অবজেক্টিভিটি মেনটেন করাটা খুব জরুরি। সেই জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট যে আমরা কার DNA নিয়ে দেখছি, সেগুলো সবার জানা উচিত নয়। তাহলে দুটো সমস্যা হতে পারে, একটা সাবজেক্টিভ বায়াস আসতে পারে, আর একটা সেই সব পেশেন্টদের আইডেন্টিটি ভায়োলেট, প্রাইভেসি ভায়োলেটেড হতে পারে। তো এই কারণে নর্মালি ইউজুয়ালি রিসার্চার, ল্যাব রিসার্চাররা জানতে পারে না যে এর পেছনের মানবিক গল্পটা কী। হ্যাঁ,
সেটা জানতে পারে না। আমাদের এইগুলো এই ইনফরমেশনগুলো, এই ব্লু প্রিন্টের ভেরিয়েশনগুলো একটা বড় স্প্রেডশিটে ইনফরমেশন হয়েই থেকে যায়, তার সঙ্গে কোনো সাবজেক্টিভ বায়াস আসে না। কিন্তু যেহেতু আমরা মানুষের রোগ নিয়ে কাজ করি, প্রত্যেকটা ডেটার পেছনে তো একটা মানবিক গল্প আছে, একটা মেসি লাইফ আছে। তো আমি খুব ফরচুনেট যে আমি যখন পিএইচডি করতাম, আমি ল্যাবরেটরিতে কাজ তো করতাম, কিন্তু আমি ফিল্ডেও যেতাম, আমি হসপিটালে যেতাম, ফিল্ডে যেতাম। তো পেশেন্টদের সাথে আমার ডাইরেক্ট ইন্টারাকশনের একটা সুবিধা ছিল। অফকোর্স তাদের প্রাইভেসি মেনটেন করে, অফকোর্স আমি পেশেন্টদের নাম আমার খাতায় লিখতাম না, প্রাইভেসি মেনটেন করে, কিন্তু আমি তাদের সঙ্গে ইন্টারাক্ট করতাম হিউম্যান। সো আমি যখন একটা ডেটা অ্যানালাইজ করতাম ল্যাবরেটরিতে, আমি তাদেরকে চিনতাম পার্সোনালি। একদম। তো এইটা আমাকে খুব মুভ করতো, এটা আমাকে খুব মোটিভেট, দিস ওয়াজ মাই ড্রাইভ। এবং তাদের জীবনের গল্প এটা আমার খুব ড্রাইভ, এটা মুভ করতো। তো যে ফিল্মের কথা আপনি বললেন, এই ফিল্মটির নাম হচ্ছে ভিশন অফ দ্য ব্লাইন্ড লেডি। এই ফিল্মটা ইউটিউবে অ্যাভেলেবল, কেউ যদি টাইপ করেন ভিশন অফ দ্য ব্লাইন্ড লেডি তারা দেখতে পাবেন। এবং আমার ইউনিভার্সিটির প্রতি আমি থ্যাঙ্কফুল যে ওনারা এটা আমায় ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করেছেন এটাকে তৈরি করার জন্য। এই রিসার্চটা কিন্তু অরিজিনালি ইউকেতে করা নয়, এটা কিন্তু ইন্ডিয়াতে করা রিসার্চ। ইনফ্যাক্ট আমি যখন পিএইচডি করতাম তখনই আমি এই পার্টিকুলার পরিবার যার গল্প তুলে ধরা হয়েছে এই ফিল্মে, তাদের ওপরে আমি কাজ করি। তাদের গ্লকোমা ছিল, আছে এখনও। তারা উত্তর 24 পরগনার একটি গ্রামের বাসিন্দা, এবং তাদের একটা বড় পরিবারের অনেক লোক অন্ধ, গ্লকোমাতে অন্ধ, এবং তারা সবাই 17-18 বছর বয়সে অন্ধ হয়ে যায়। তো এদের ক্ষেত্রে আমি যে আগে বলছিলাম যে একটা রেয়ার 10-15% ক্ষেত্রে আমরা বলতে পারি আগে থেকে যে কার হবে না, সেইটা এদের ক্ষেত্রে প্রযোজ্য। আমি আমার পিএইচডি করার সময় আমরা এই জেনেটিক্স পাজলটা সলভ করতে পেরেছিলাম এই ফ্যামিলির জন্য। সব ফ্যামিলির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, করতে পেরেছিলাম। তার মানে এই ফ্যামিলির জন্য আমরা ডিএনএ সিকোয়েন্স দেখে বলে দিতে পারি অনেক রোগ হওয়ার অনেক আগে থেকে যে এর রোগ হবে আর এর হবে না, বা হওয়ার সম্ভাবনা খুবই কম। ধরুন 100% সম্ভাবনা থেকে যার ওই জেনেটিক ভেরিয়েশনটা নেই, মিউটেশনটা নেই, তার থাকলে হয়তো 100% সম্ভাবনা হওয়ার, না থাকলে হয়তো 1% সম্ভাবনা। তো এতটা কমে যাওয়ার সম্ভাবনা, এটা আমরা বলতে পারতাম। তো এই গল্পটাকে আমরা তুলে ধরার পেছনের যে প্যাশন, যে মোটিভেশন, সেটা হচ্ছে যে যেহেতু আমরা আগে থেকে বলতে পারি, তার মানে আমরা রোগটা পুরো প্রকাশ পাওয়ার আগে যদি আমরা ক্লিনিক্যালি ইন্টারভিন করি, তাহলে আপনি এটা একটু আগে বললেন যে এটাকে ঢিমে করে দেওয়া যায় কিনা বা থামানো যায় কিনা, সেটা করা সম্ভব। অনেক আগে থেকে চিকিৎসাটা শুরু হতে পারে, সম্ভাবনাটা কতটা এটা জানলে। ঠিক, অনেক জেনেটিক রোগের ক্ষেত্রে এই অপশনটা নেই, অনেক জেনেটিক রোগের ক্ষেত্রে কিছু করার থাকে না, ওটা জানতে হয়, জেনে কাউন্সেলিং করতে হয় পেশেন্টদের, তার জন্য প্রিপেয়ার করতে হয়। কিন্তু গ্লকোমার একটা ইউনিক অ্যাডভান্টেজ আছে, এটা আমরা যদি আগে, যেটা আমি বলেছিলাম ইররিভার্সিবল ভিশন লস, যদি ভিশন লসটা শুরু হওয়ার আগে, ধরুন জাস্ট সিমটম দেখা যাচ্ছে, চোখের প্রেশারটা বাড়ছে, কিন্তু ভিশন লস তখনও হয়নি, দৃষ্টি পরিসর তখনও ছোট হওয়া শুরু হয়নি, বা পরিবারে আছে, এটা জেনেই আগাম আমি একটা সতর্কতার অবলম্বন করছি। নিশ্চয়ই। তো সেই মেসেজটা কনভে করার জন্য আমি এই মুভিটা বানিয়েছিলাম। তো মূলত এটার ডাক্তারদের উদ্দেশ্যে এবং পাবলিকের উদ্দেশ্যে, যাতে তারা সচেতন হয় তাদের পরিবারে যদি গ্লকোমা থাকে, এবং ডাক্তারদের উদ্দেশ্যেও যে জেনেটিক্সের প্রেডিকশন কোনো সময় 100% অ্যাকিউরেট হতে পারে, এবং সেই ক্ষেত্রে আমরা কিছু করতে পারি। এই মেসেজটা প্রচার করার উদ্দেশ্যেই আমার এই ফিল্মটা বানানো। এবং আপনি আমাদের দেশের নানান প্রতিষ্ঠানে এটা দেখিয়েছেন। আপনি কদিন আগেই এলেন ব্যাঙ্গালোর থেকে, তারপর আরও নানান জায়গায় গেছেন, এবং আপনার অভিজ্ঞতা কি? মানে আমি তো আমাদের ইউনিভার্সিটিতে দেখলাম, মানে খুবই তার ভূয়সী প্রশংসা হলো, এবং প্রচুর লোকজন এসেছিলেন। এবং আপনি যেটা করেন, আপনি ফিল্মটা দেখিয়ে তারপর একটা আলাপ আলোচনা করেন, এবং তাতে নানান রকম প্রশ্ন তাদের, সেসবের উত্তর দেন। মোটামুটি দেশের অন্য প্রান্তেও আপনি প্রতিক্রিয়া কীরকম পেয়েছেন? খুবই ভালো প্রতিক্রিয়া পেয়েছি, খুবই লোকের এনগেজমেন্ট খুব ভালো হচ্ছে। আমি অ্যাকচুয়ালি এতটা আমিও আশা করিনি যে এখানে পৌঁছবে যখন আমি বানিয়েছিলাম। এবং এইখানে আমার বলা উচিত যে এই ক্রেডিটটা কিন্তু আমার প্রাপ্য নয় পুরোটা, কারণ ফিল্মটা কিন্তু আমি বানাইনি। আচ্ছা, কারা বানিয়েছেন আপনি একটু আমাদের শ্রোতাদের বলুন। ফিল্মটা বানিয়েছেন ডক্টর রুম্পা গুই এবং শুভব্রত দে।
যারা ফিল্ম মেকার, তাদের ফিল্ম মেকিংটাই প্রফেশন, এবং তারা পার্টিকুলারলি ডকুমেন্টারি ফিল্ম মেকিংটাই তারা করেন, অ্যাওয়ারনেস, এটাই তাদের নিশ এক্সপার্টিজ। তো ওনারা কলকাতায় বেসড, তো ওনাদের সাহায্যে আমি ফিল্মটা বানিয়েছি। এবং আমি কিন্তু ওদের শুধু এই পেছনের গল্পটা বলে দিয়েছিলাম, সেখান থেকে ফিল্মটা কিন্তু ওনারা ডেভেলপ করেছেন। তো এটা যে আবেদন তুলছে, সেটা আমার যতটা ক্রেডিট প্রাপ্য, ওনাদেরও ততটাই ক্রেডিট প্রাপ্য। আমাদের মানে ইচ্ছে রয়েছে যে ওনাদেরও ডেকে ওদের অভিজ্ঞতাটা, এবং আপনিও সঙ্গে সঙ্গে ছিলেন, আপনিও আপনার অভিজ্ঞতার কথা বললেন। যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে তাহলে জেনেটিক রিসার্চের কিন্তু একটা বড় জায়গা নীতি নৈতিকতারও জায়গা, মানে এখানে মেডিকেল এথিক্সের অনেকগুলো জিনিস খুব বড় হয়ে ওঠে, কারণ মানুষকে নিয়ে কারবার এবং ফিল্ডে যাওয়া, কথা বলা, এগুলো বিশেষ করে যখন জেনেটিক কাউন্সেলিংয়ের জায়গাটাও চলে আসছে। এবং নিশ্চয়ই এই বিষয়ে মানে এই সম্পর্কিত এক ধরনের সিস্টেম আছে, আপনাদের হয়তো অনুমতি নিতে হয় বা এই ধরনের নানান রকম বিষয় আছে, সেটা একটা দিক। সামাজিক নৈতিক দিকটাও খুব প্রধান, এটা আমাদের খুব বড় করে মাথায় রাখা উচিত। এবং সেই কারণেই বোধহয় আপনাদের সঙ্গে সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিজের লোকজনের একটা সংলাপের অবকাশ আছে, মানে একে অপরের থেকে শেখার একটা অত্যন্ত জরুরি জায়গা আছে। ফিল্মের প্রসঙ্গে বলি যে আমি খুবই মুভড হয়েছিলাম ফিল্মটা দেখে, মানে একদম রিয়েল লাইফ স্টোরি, মানে একদম সত্যি ঘটনা, একটা পরিবার, তাদের সংকট, তাদের চিন্তা, তাদের ধ্যান ধারণা করতে করতে সেই মুহূর্তটাও আছে যখন আপনি প্রথম এই খবরটা তাদের দিচ্ছেন এবং সেই ছেলেটির মা আনন্দে কান্নায় ভেঙে পড়ছে, আনন্দাশ্রু দেখতে পাচ্ছি ইত্যাদি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। এসো ভালো থাকি এই অনুষ্ঠানের আমাদের অতিথি অধ্যাপক অরিজিৎ মুখোপাধ্যায়, প্রফেসর ইন প্রিসিশন হেলথ, ইউনিভার্সিটি অফ স্যালফোর্ড, ম্যানচেস্টার, UK, এবং অ্যাডজাঙ্ক্ট প্রফেসর, CSIR ইনস্টিটিউট অফ জেনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি, দিল্লি, এবং অ্যাডজাঙ্ক্ট প্রফেসর, মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন, মণিপাল। আমরা প্রফেসর অরিজিৎ মুখোপাধ্যায়ের একটা সাক্ষাৎকার সম্প্রচার করেছিলাম, তার প্রথম পর্ব আপনারা শুনেছেন। আজকে সেই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে, আপনি খানিকটা ইঙ্গিত দিয়েছেন যে জেনেটিক কাউন্সেলর আছেন বা এই রোগের ভবিষ্যৎবাণী করার যে প্রচলন সেটা খুব বেশি না হলেও খানিকটা করা যায় ইত্যাদি। তো এইটা সর্বসাধারণের জন্য, যে এটা সাধারণ মানুষ এটার সাহায্য নিতে পারেন, এটার সুযোগ নিতে পারেন, তো এটার একটা তো অ্যাক্সেসের দিক খুব বেশি নেই, শুরু হয়েছে বা কিছু মানুষ আছেন, আরেকটা হয়তো আর্থিক দিকও আছে ইত্যাদি। তো সেটা জানি না, নিশ্চিত করে হয়তো বলা যায় না কি পর্যায়ে আছে এই কর্মকাণ্ড, যেটার উপর ভিত্তি করে আপনি বলতে পারেন যে কতদিন পরে এটা মানে সবার কাছে পৌঁছবে, বা গবেষণাটাও বা কি পর্যায়ে আছে ইত্যাদি। সেটা যদি আমাদের একটু বলেন যে মানুষ কিভাবে এটা সাহায্য পেতে পারে। তো আমি এটা গ্লকোমা রেসপেক্টে বলছি। এটার গবেষণা মানে কোন জিনে রোগ থাকলে, ডিফেক্ট থাকলে এটা এই রোগটা হতে পারে, সেইটা অনেকটাই জানা আছে। আচ্ছা, গত প্রায় 20-25 বছর সেটা একটা পর্যায়ে পৌঁছেছে। মোটামুটি আমরা মেজর জিনগুলো আমরা জানি। এখনো আরো অনেক জিন আছে এটা জানি না, কিন্তু মেজর জিনগুলো আমরা এখন জানি। তো একটা যদি এরকম পরিবার থাকে যেখানে পরিবারের অনেকে আছে, যেটা আমরা পরিবারটা দেখেই বুঝতে পারছি যে এদের জিনবাহিতভাবে হচ্ছে, সেখানে আমরা জানি এখন যে কোন জিনগুলো আমাদের আগে টেস্ট করতে হবে, স্ক্রিন করতে হবে। তো সেই পার্টটা মোটামুটি নোন, এবং সেটা কিন্তু আর্থিক দিকটা নিশ্চয়ই ইম্পর্টেন্ট, বিশেষ করে ভারতবর্ষের যে পপুলেশন এবং তার যে আর্থসামাজিক অবস্থা সেখানে খুব ইম্পর্টেন্ট। কিন্তু আপনি যদি ভাবেন একটা যে কোনো চিকিৎসায় যে পরিমাণ খরচ হয়, একদম আমাদের কিন্তু আমরা যদি জিনটা জানি, আমরা যদি জিনটা না জানি, সব জিন যদি খুঁজতে হয় সেটা খুব খরচ সাপেক্ষ।
কিন্তু যদি আমরা জিনটা জানি তাহলে কিন্তু অনেক ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনের থেকে অনেক কম খরচায় এটা করা সম্ভব। ঠিক। অসুবিধা হচ্ছে এইটা এখনো ইন্টিগ্রেটেড নয় উইথ দ্য হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম। একদম একদম। ইন্টিগ্রেটেড হলে এটা কিন্তু মানে কস্টটা কিন্তু মেজর ব্যারিয়ার নয়। আমি যদি ভাবি যে একজন গ্রামের গরিব লোকও কোনো কঠিন রোগ হলে বা কোনো ক্যান্সার বা কিছু হলে সে অ্যাকচুয়ালি কত পরিমাণ টাকা খরচা করে, হ্যাঁ, এটা অনেক খুব সহজ বিষয়ও নয়। পাবলিক হেলথ, তার ইনফ্রাস্ট্রাকচার, তার কতটা প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট, কতটা। তাহলে কি মানে আমার মনে হচ্ছে যে কোথাও একটা যারা পলিসি মেকার, কোথাও একটা যারা রাষ্ট্রীয় হেলথ সিস্টেমে সরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত আছে, তার সঙ্গে কোথাও একটা বোধহয় এই আদান প্রদানটা দরকার। মানে একদিকে জেনেটিসিস্ট, জেনেটিক কাউন্সেলর, আরেক দিকে যারা চিকিৎসক তারা, আরেকদিকে হচ্ছে যে একটা সরকারি যে মানে স্বাস্থ্য ব্যবস্থা। তো সেই ধরনের ব্যবস্থা কেন্দ্রীয় হোক বা রাজ্য স্তরে হোক, আপনারা কি তাদের সঙ্গে কোনো একটা সংলাপ শুরু করেছেন? সেটা একটু জানতে চাই। হ্যাঁ, খুবই আর্লি স্টেজে শুরু করেছি। সেটাই আমার মূল উদ্দেশ্য, যে আমি যেটা একটি পরিবারের ক্ষেত্রে করতে পেরেছি সেটাকে পুরো দেশ, পুরো রাজ্যতে সবাই যাতে সেটা পায়, যাদের মধ্যে এই জিনবাহিতটা আছে। মানে একটা হসপিটালে গেলাম চিকিৎসার জন্য, সেখানে একটা বিভাগ থাকলো যেখানে আমি এটাও করাতে পারি। এক্স্যাক্টলি। এবং এটা আপনি ঠিকই বলেছেন যে এটা কিন্তু এখনো সেইভাবে নেই। তো আমি এদের সাথে ডায়ালগ শুরু করেছি, কথাবার্তা শুরু করেছি, খুবই আর্লি স্টেজ এখন। সেই জন্যই আমি এই প্রচার এগুলো করছি, যাতে ওখানে নিয়ে গিয়ে আমি বলতে পারি যারা পলিসি মেকার, যারা রাজ্য এবং দেশ রাষ্ট্রীয় লেভেলে, যাতে আমি বলতে পারি যে দেখুন পাবলিক ওভারঅল কি বলছে, সমস্ত দেশেই পড়ে সবাই চাইছে যে এটা দরকার। যেটা আপনি যেটা বললেন, যেটা আমি যদি বলি আমার স্বপ্ন কি এই বিষয়ে, আমার স্বপ্ন হচ্ছে সেই দিনটা যেখানে একজন রুগী সে একটা পাবলিক হসপিটালের আউটপেশেন্টস ডিপার্টমেন্টে গেল, যেখানে নর্মালি কি হয়, সকালবেলা তারা যায়, তারা নাম লেখায়, তাদের একটা সিরিজ অফ ইনভেস্টিগেশন চলতে থাকে, কিছুক্ষণ ওয়েট করতে হয়, আবার একটা টেস্ট হয়, আবার ওয়েট করতে হয়। ওই যে আউটপেশেন্টস ডিপার্টমেন্ট ওপিডির যে পুরো সিরিজটা, ওইখানেই একটা ঘর থাকবে জেনেটিক কাউন্সিলরের। আচ্ছা। ওখানেই একটা ছোট ঘর থাকবে বেসিক জেনেটিক ইনস্ট্রুমেন্টসের, কিছু বেসিক জিনিস ওখানে রাখা সম্ভব। আচ্ছা। এবং একজন পেশেন্ট যদি গোটা দিন থাকে, সকাল 8টায় এলো, সে হয়তো বিকেল 3-4টায় গেল, প্রোফাইলিং তার করা যাবে, একটা বেসিক প্রোফাইলিং তার মধ্যে করা কিন্তু সম্ভব, টেকনিক্যালি সম্ভব। তো স্বপ্ন হচ্ছে যে সে যখন সকালে এলো, এসে সে তার একটা স্যাম্পল দিয়ে দিল, যেখান থেকে ডিএনএ আমরা বার করতে পারি। এবং এটা কিন্তু আজকালকার দিনে রক্তও দিতে হয় না, আমরা স্যালাইভা স্যাম্পল থেকেও মানে নন ইনভেসিভ ভাবেও ডিএনএ বার করতে পারি। করে যখন সে দিনের শেষে যাচ্ছে, তখন তাকে এইটুকু বলা গেল যে যেগুলো মেজর জিন, সেখানে তার যদি কোনো ডিফেক্ট থাকে, তখন সে বাড়ি যাওয়ার আগেই তার জেনেটিক কাউন্সিলের সাথে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল। আচ্ছা। সে সেটা জেনে গেল। এটা অবশ্যই এটা আমার স্বপ্ন, আমি বলছি না খুব সহজ। চিকিৎসকদেরও খুবই সাহায্য করবে, খুব সাহায্য করবে। শুধু তা তো না, চিকিৎসার ক্ষেত্রেও এটা একটা হয়তো চিকিৎসার পরিধিটা খুব প্রয়োজনীয়ভাবে কমে আসবে, যে এই জায়গাতেই আমাকে ফোকাস করতে হবে, কারণ সম্ভাবনাটা জানাটা খুব বড় একটা ব্যাপার। নিশ্চয়ই। তো এটাই আমার মানে ড্রিম, সেই দিকেই আমি চলার চেষ্টা করছি। এই সঙ্গে এটা বলা ভালো যে এই যে ফিল্মটা ভিশন অফ দ্য ব্লাইন্ড লেডি, সেটার অলরেডি কি ইম্প্যাক্ট হয়েছে এই লাইনে, এই ক্ষেত্রে। আমরা এই ফিল্মটাকে রিলিজ করেছি অ্যাবাউট 1.5 বছর আগে অ্যাপ্রক্সিমেটলি। তো এই 1.5 বছরে বহু লোক দেখেছেন, ডাক্তাররাও দেখেছেন। তো এখানে একজন ডাক্তার, বিশেষত একজন ডাক্তার এবং তার কয়েকজন সহকারী, ডক্টর অসীম শীল, উনি আমাদের সাথে যোগ দিয়েছেন। মানে উনি যেটা করছেন, এই পরিবারেরই আমরা 3টে বাচ্চাকে আইডেন্টিফাই করেছি, তাদের বছর 10-11 বছর বয়স, তাদের এই জেনেটিক ডিফেক্টটা আছে। কিন্তু তাদের এখনো পরিসর কমাটা শুরু হয়নি, ভিশন লসটা এখনো শুরু হয়নি, চোখের প্রেশারটা বাড়তে শুরু করেছে। অসীম শীলের কথা ধরে, সূত্র ধরে বলছি যে এই ফিল্মটা না থাকলে উনি অপেক্ষা করতেন যে কখন পরিসর কমতে শুরু করে। ফিল্মটা থাকাতে কি হয়েছে, উনি সেটা অপেক্ষা না করে প্রেশার বাড়ার সঙ্গে সঙ্গে উনি এদের সার্জারি করে দিয়েছেন। আচ্ছা। এবং তারপরে উনি এদেরকে ফলো আপ করছেন প্রতি মাসে, এবং 8 মাস এটা হয়েছে। আমরা গেছিলাম রিসেন্টলি, 2 সপ্তাহ আগে আমরা ওই গ্রামে ডাক্তারবাবুকে নিয়ে গেছিলাম। উনি তখন পরীক্ষা করে বললেন যে এই 3টি বাচ্চা কিন্তু অন্ধ হবে না,
আচ্ছা, সো এই যে ফিল্মটা যেটা অলরেডি করতে পেরেছে, এই অ্যাওয়ারনেসটা ডাক্তারদের মধ্যে আনতে পেরেছে, পেশেন্টদের মধ্যে আনতে পেরেছে, যে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে ডাক্তারদের কাছে। তাদেরকেও আমরা অ্যাওয়্যার করতে পেরেছি যে তাদের মধ্যে জেনেটিক ডিফেক্ট আছে, তো আগে থেকে জানানো উচিত। ডাক্তারকে অ্যাওয়্যার করতে পেরেছে যে আমরা যদি জানতে পারি এই জেনেটিক ডিফেক্ট আছে, তাহলে কিন্তু বেশি দেরি না করে খুব তাড়াতাড়ি সার্জারি করে দিলে আমরা কিন্তু ভিশন লসটা ঠেকাতে পারবো। খুবই খুবই আর্লি সাকসেস, অনেক দূর এখন আমরা যেতে হবে, অনেকভাবে প্রমাণ করতে হবে, কিন্তু এইটা হচ্ছে গোল। তো ওই জন্য বললাম যে এইটা যদি সবাইকে পৌঁছে দিতে হয়, তাহলে আমাদের ওরম একটা ড্রিম সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হবে, কারণ সেটাই সর্বত্রগামী। মানে বিশেষ করে সাধারণ মানুষ, গরিব মানুষ যারা আছেন, যাদের প্রতি রাষ্ট্রের একটা কর্তব্য এবং দায় আছে। এবং এই প্রসঙ্গেই বলি, আমার খুব জানতে ইচ্ছে করছে যে আপনি যেহেতু কেন্দ্রীয় স্তরে, মূলত রাজ্য স্তরে হয়তো এখনো নয়, খানিকটা একটু সরকারি ব্যবস্থার যারা আছেন তাদের সঙ্গে আপনার একটা কোথাও যোগাযোগ হয়েছে। আপনার এই যে স্বপ্ন যে এটা সর্বত্র ছড়িয়ে যাক এবং কোথাও একটা এই সরকারি ব্যবস্থার মধ্যে আসুক, তো এই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার কোনো সূত্র কি ইতিমধ্যেই আপনি আমাদের দেশে কোথাও একটা দেখতে পাচ্ছেন, যে সরকারি কোথাও একটা স্কিম আছে বা কিছু আছে যার মাধ্যমে একটা ইঙ্গিত আছে যেখান থেকে খানিকটা এই পরিসরটা তৈরি করা যায়? হ্যাঁ, সেরকম সূত্র আছে। এখন পৃথিবীর বহু দেশে, ভারতবর্ষ ইনক্লুডেড, একটা ফোকাস আছে, সেটা হচ্ছে রেয়ার ডিজিজ, যেগুলো রেয়ার জেনেটিক ডিজিজ যেগুলো, তাদের জন্য একটা আলাদা ইকোনমিক প্রভিশন অ্যারেঞ্জ করা, যাতে তাদের স্পেশাল অ্যাটেনশন থাকে। কারণ রেয়ার ডিজিজ নামেই বোঝা যাচ্ছে এগুলো রেয়ার, মানে কম লোকের হয়, ফলে দেশব্যাপী ওটা লাগে না ওই সার্ভিস। তো রেয়ার ডিজিজের পলিসি অলরেডি আছে, ইন্ডিয়ার আছে, ইউকের আছে, পৃথিবীর অধিকাংশ দেশেই এখন আছে। তার জন্য বরাদ্দ টাকা আছে একটা খাতে, সেই খাতে পার পেশেন্ট হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম একটা টাকা পাওয়া সম্ভব, তা যদি একটা রেয়ার ডিজিজের লিস্টে পড়ে। এই লিস্টে ভারতবর্ষে বর্তমানে 63টা রোগ লিস্টেড আছে, গ্লকোমা তার মধ্যে নেই। আচ্ছা, গ্লকোমা না থাকার কারণ হচ্ছে রেয়ার ডিজিজ যেভাবে কোয়ালিফাই করে ফর রেয়ার ডিজিজ, গ্লকোমা সেইভাবে রেয়ার ডিজিজ নয়, গ্লকোমা কমন ডিজিজ, মানে অনেক লোকের হয়। কিন্তু যেভাবে আমি এইটাকে সূত্র বলে মনে করছি, সেটা হচ্ছে সমস্ত কমন ডিজিজ, সমস্ত মানে ধরুন টাইপ 2 ডায়াবেটিস একটা কমন ডিজিজ, অ্যাস্থমা একটা কমন ডিজিজ, গ্লকোমাও একটা কমন ডিজিজ, এই সব ডিজিজেরই কিন্তু একটা বৃহৎ অংশ হেরিটেবল, মানে জেনেটিক, এবং তার একটা ছোট অংশ রেয়ার অংশ, ওইরকম 5 থেকে 10%, তাদের কিন্তু রেয়ার ডিজিজের মতোই বিহেভিয়ার। তার মানে সেখানে আমরা জেনেটিক ডিফেক্ট থেকে ডিজিজ হওয়াটার প্রেডিকশন অ্যাকিউরেসিটা খুব হাই, সেই অংশটার একটা রেয়ারের বিরল রোগের স্বীকৃতি পেতে পারে। সে আমি মনে করি পেতে পারে। আমি মনে করি একটা কমন রোগের, আমি যদি জেনেটিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তার একটা ছোট রেয়ার পার্সেন্টেজ অ্যাকচুয়ালি রেয়ার ডিজিজের গ্রুপে আসা সম্ভব। সেটা যদি আসে, তাহলে সুবিধা হচ্ছে এই যে 63টা আমি বললাম রোগ আছে, এই 63র লিস্টটা যদি বড় হয়, এই ধরনের রোগের রেয়ার পার্ট যদি ইনক্লুডেড হয়, তাহলে যেহেতু একটা পলিসি অলরেডি আছে, সেই পলিসির বেনিফিট এই 10% লোক পেতে পারে, যেটা ভারতবর্ষের মতো দেশে 10%টা কিন্তু মিলিয়নে পৌঁছে যাবে নাম্বার। তো সেইটা আমার মনে হয় একটা পসিবিলিটি, যেটা অলরেডি একটা এক্সিস্টিং অ্যাটেনশন পাচ্ছে রেয়ার ডিজিজ। সেখানে যদি আমরা এই অ্যাঙ্গেলটা ঢোকাতে পারি, যে কমন ডিজিজেরও রেয়ার পার্টটা যদি রেয়ার ডিজিজের মধ্যে কোয়ালিফাই করতে পারি, তাহলে আমরা ওই বড় ছাতার তলায় এইগুলোকে ঢোকাতে পারি, যাতে এটা তাড়াতাড়ি এই স্বপ্ন বাস্তবিত করা সম্ভব হবে বলে আমার ধারণা। খুব ভালো লাগলো যে আপনার এই যে একটা শুধু যে কাজ করেছেন তাই নয়, একটা নির্দিষ্ট গন্তব্য আপনি নিজের মতন করে নিয়েছেন এবং একটা স্বপ্ন, এবং আমরা সবাই চাইবো যে আপনার এই স্বপ্ন বাস্তবায়িত হোক। এবং এই স্বপ্নের কথা দিয়েই বোধহয় আজকে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে পারি। এবং এটা ভেবে খুবই গর্ববোধ হচ্ছে যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি একদিকে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়, এই দুটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন এবং এখানেই আপনার পিএইচডি করেছেন এবং এখন একদম বিশ্বস্তরে কাজ করছেন। আমরা খুবই গর্বিত যে আমাদের একজন প্রাক্তন ছাত্র এই পর্যায়ে গেছেন এবং অত্যন্ত জরুরি কাজ করছেন। এবং শুধু তাই নয়, সেটা শুধু গবেষণার ক্ষেত্রে নয়, দেশে ফিরে এসে দেশের মানুষকে অনেকটাই
তার গবেষণার সুফলটা ফিরিয়ে দিতে চাইছেন। এটাই আমাদের সবসময় লক্ষ্য থাকে এবং সেটা উনি করছেন। এবং যে কথাগুলি বললেন সত্যি আমরা অনেকটাই ঋদ্ধ হলাম, এবং আমার ধারণা শ্রোতারা এটা শুনে তারা এগিয়ে আসবেন, যারা চিকিৎসা ক্ষেত্রের রয়েছেন ডাক্তার তারা এগিয়ে আসবেন, এবং কোথাও একটা একত্রে আমরা, আপনি যেটা বলছেন আপনার যে স্বপ্ন, ওরকম একটা ব্যবস্থা তৈরি করতে পারবো যেখানে একে অপরের থেকে এই সুফলটা নিতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.